এপ্রিল মাসের শুরুর থেকেই বাংলা ও বাঙালির সাথে সাথে সমগ্র দেশের গরমে প্রাণ ওষ্ঠাগত। প্রতি বছরই যেন গরম একটু একটু করে বাড়তেই থাকছে। যেমন 2021-22 মনে হয়েছিল যে এই বছরই প্রথমবার এত গরম পড়লো, এরপরে আর গরম এত পড়বে না। কিন্তু 2022-এও তাই হয়েছে, 2023-এও তাই হয়েছে। কিন্তু এই বছরও 2024-এও একই ব্যাপার, আবার গরম, আবার হিটওয়েভ, 7 দিন 10 দিন কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই। গোটা বাংলা জ্বলছে, গোটা দেশের বেশিরভাগ অংশ জ্বলছে। কিন্তু কেন এত পরিমাণ গরম এই দেশে পড়ছে কেন? এবং এই দেশে এই গরম পড়ার পেছনে আপনার আমার কি ক্ষতি আছে? তার সাথে সাথে এই হিট ওয়েভের জন্য ইকোনমিক্যালি আমাদের দেশ কতটা ক্ষতিগ্রস্ত হয় সেই নিয়ে ভিডিওতে আমি আলোচনা করব। এবং শুধুমাত্র প্রবলেমস নয়, সলিউশনের সাথে সাথে আমি ভিডিওতে বলবো যে কিভাবে আমরা কিছুটা হলেও এটাকে প্রিভেন্ট করতে পারি। আমি আমাদের এই রিয়েল ইস্যুস নিয়ে এই চ্যানেলে কিছু কন্টেন্ট বানাচ্ছি। যদি আপনারও পছন্দ হয় এই ধরনের কন্টেন্ট, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি একটু আগেই বললাম যে আমাদের দেশের গরম যেন প্রতি বছর বছর বাড়ছে। তাই একটা স্টাডি অনুযায়ী 1901 থেকে এখনও অবধি গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের তুলনায় ইন্ডিয়ান ক্লাইমেট খুব তাড়াতাড়ি গরম হচ্ছে। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে যে হিটওয়েভ কী। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন অনুযায়ী হিটওয়েভকে আমরা নানানভাবে চিহ্নিত করতে পারি। নর্মালি কোনো সারফেসের টেম্পারেচার বা কোনো এরিয়ার টেম্পারেচার যদি নর্মাল ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ 30 বছর ধরে যেটা ম্যাক্সিমাম নর্মাল টেম্পারেচার, সেই টেম্পারেচারের তুলনায় 5-6 দিন ধরে লাগাতার 5 থেকে 6 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ হয়, তাহলে আমরা বলতে পারি যে এখানে হিটওয়েভ দেখা দিয়েছে। আর তাছাড়াও যদি কোনো প্লেন বা সমভূমি হয়, সেখানে 40 ডিগ্রি যদি তাপমাত্রা টাচ করে এবং সেটাই যদি হিলি এরিয়ার জন্য 30 to 35 ডিগ্রি তাপমাত্রা টাচ করে, তাহলেও আমরা বলতে পারি যে হিট ওয়েভ দেখা দিয়েছে। একটা এস্টিমেট অনুযায়ী 1992 সাল থেকে এখনও পর্যন্ত প্রায় 22,000 মানুষ এই মৃত্যুর কবলে পড়েছে শুধুমাত্র হিট ওয়েভের জন্য। এখন ফ্যান বন্ধ করে এই ভিডিওটা শ্যুট করতে করতেও আমারও প্রায় নাজেহাল অবস্থা। আপনাদের মধ্যে হয়তো অনেকের বাড়িতে এসি আছে এবং বা যারা বাইরে অফিসেও চাকরি করেন তাদের অফিসেও এসি আছে, অথবা আপনারা যেখানেই কাজ করেন সেখানে এসির ব্যবস্থা আছে। কিন্তু কখনো এই জিনিসটা ভেবে দেখেছেন যে গোটা ভারতবর্ষের বেশিরভাগ মানুষই বাইরে রৌদ্রের মধ্যে কাজ করে? এগ্রিকালচার সেক্টরেও ঠিক তাই অবস্থা। কিন্তু আপনি যতই অ্যাওয়ারনেসের জন্য মানুষকে বলুন যে হিটওয়েভের কারণে বাইরে বেরোবেন না, সেটা সম্ভব নয়। মানুষ তার বাইরে বেরোবেই। আর তাছাড়া এখন চলছে ইন্ডিয়াতে 2024-এর ইন্ডিয়ান জেনারেল ইলেকশন, লোকসভার ইলেকশন। তাই আজকালকার দিনে মানুষ নিজের থেকে বেশি নেতার কথা শোনে। তাই আপনার কথা শুনে কেউ বাইরে বেরোবে না বা মিটিং মিছিলে যাবে না, সেটা কখনোই নয়। যাকে সেসব কথা বাদ দিয়ে যদি আমি এই কথাটা বলতে চাই যে হিটওয়েভ আমাদের জন্য কতটা বেশি ক্ষতিকারক, অ্যাপটা দেখুন। এখানে 2006 সাল থেকে 2017 সাল পর্যন্ত কত মানুষের মৃত্যু হয়েছে তার একটা গ্রাফ দেখানো হয়েছে। এখানে আপনি ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন 2015 সালে মৃত্যুর হার প্রায় 2000-এর বেশি হয়ে গেছে। 2000 থেকে 2500 অবধি সেটা চলে গেছে। তাহলে 2000 মানুষ যদি হিটওয়েভের কারণে মৃত্যুবরণ করে বা হিটওয়েভের কারণে মারা যায়, তাহলে এটা একটা সিরিয়াস ইস্যু, এটা একটা ক্রিটিক্যাল কন্ডিশন। এই হিটওয়েভ বা টেম্পারেচার ইনক্রিজ আমাদের শরীরের সাথে সাথে মৃত্যুর প্রবণতার সাথে সাথে হিট স্ট্রোকের সাথে সাথে কিন্তু আমাদের দেশকেও নানানভাবে ক্ষতি করে। যখন দেশে বা রাজ্যে প্রচুর পরিমাণে গরম দেখা দেয়, খুবই টেম্পারেচার ইনক্রিজ হয়, তাহলে ইলেকট্রিসিটির ডিমান্ড কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। ইন্ডিয়ান পাওয়ার মিনিস্ট্রি একটা এস্টিমেট করেছে, যেখানে বলা হচ্ছে যে এই ইয়ার মানে 2024-এর সামারে পুরো ইন্ডিয়াতে ইলেকট্রিসিটির ডিমান্ড অল টাইম হাই 260 গিগাওয়াট পর্যন্ত যেতে পারে, যা এখনও পর্যন্ত হাইয়েস্ট 243 গিগাওয়াটের থেকেও বেশি, যা লাস্ট ইয়ার সেপ্টেম্বরে রেকর্ড করা হয়েছিল। এটা কতটা ইলেকট্রিসিটি আপনাকে যদি আমি এইভাবে বলি যে 1 গিগাওয়াট ইলেকট্রিসিটি দিয়ে প্রায় 7.5 লক্ষ ডোমেস্টিক কানেকশন দেওয়া যেতে পারে। ডোমেস্টিক কানেকশন মানে 7.5 লক্ষ বাড়িতে ইলেকট্রিসিটি সাপ্লাই করা যেতে পারে 1 গিগাওয়াট ইলেকট্রিকে। তাহলে আপনি বুঝতেই পারছেন এটা কিন্তু একটা হিউজ ডিমান্ড। এই কারণে এই জিনিসটাকে মাথায় রেখে ইন্ডিয়ান পাওয়ার মিনিস্ট্রি বিভিন্ন আরও ইউনিয়ন মিনিস্ট্রিজ যেমন কোল মিনিস্ট্রি, রেলওয়ে মিনিস্ট্রি, এই মিনিস্ট্রিগুলোর অফিসারদের সাথে একটা রিভিউ মিটিং করেছেন এই প্রবলেমটার কিছু সলিউশন বার করার জন্য। দেখুন, যেখানে আমাদের দেশ হলো একটা কৃষি প্রধান দেশ, যে দেশের 60% পপুলেশন ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এগ্রিকালচারের সাথে যুক্ত, এবং যে এগ্রিকালচার প্রায় 16% ইন্ডিয়ান জিডিপিতে কন্ট্রিবিউট করে, সেই সেক্টরের প্রতিও কিন্তু হিটওয়েভ প্রচুর পরিমাণে ক্ষতি করে।
হিট ওয়েভের জন্য ফসলের মূল্য বৃদ্ধি হতে পারে, হিট ওয়েভের জন্য ফসলের উৎপাদন কমে যেতে পারে। মানে খুব ন্যাচারাল ব্যাপার যে ফসলের উৎপাদন যদি কমতে থাকে হিটের জন্য বা টেম্পারেচার ইনক্রিজের জন্য, তাহলে মার্কেটের ডিমান্ড বাড়বে। মার্কেটের ডিমান্ড যখন বাড়বে আর সাপ্লাই থাকবে না, তাহলেই মূল্য বৃদ্ধি হবে। এগ্রিকালচারের জন্য সবথেকে দামি রিসোর্স হলো ওয়াটার রিসোর্স, কিন্তু এই ওয়াটার রিসোর্স হিট ওয়েভের কারণে নদী নালার জল তো শুকিয়ে যায়, এতে ওয়াটার ক্রাইসিস দেখা দেয় প্রচুর পরিমাণে। আর ওয়াটার ক্রাইসিস দেখা দিলে, জলের যদি ক্রাইসিস দেখা দেয়, তাহলে একটা কৃষিক্ষেত্রে কী করে কৃষি হবে? তাহলে ফসল উৎপাদনের জন্য পর্যাপ্ত জলটা কোত্থেকে পাওয়া যাবে? এর জন্য তো ফসলের উৎপাদন এমনিই কমে যাবে। তাহলে এটা একটা হিউজ ক্ষতি, সেটাও কিন্তু আমরা বুঝতে পারি। তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু খুব ভালোভাবে এই জিনিসটাকে চিন্তা করার দরকার আছে। দেখুন, এখনও অবধি যেটুকু আমি বললাম, এছাড়াও অনেক ক্ষতি আছে হিটওয়েভের জন্য। ইন্ডিয়ান জিওগ্রাফিক্যাল লোকেশন তো অবশ্যই হিটওয়েভের জন্য বা উষ্ণায়নের জন্য দায়ী, কিন্তু তার সাথে সাথে সবথেকে যে দুটো বড় রিজন, সেটা হলো ক্লাইমেট চেঞ্জ আর গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এমন একটা ডিজিজ, যে ডিজিজ ধীরে ধীরে আমাদের পৃথিবীর টেম্পারেচারকে বাড়াতেই থাকছে। কিন্তু ইন্ডিয়াতে এর এফেক্ট সব থেকে বেশি হওয়ার কারণ হলো, ইন্ডিয়াতে এখন প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে। এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার জন্যই ইন্ডিয়াতেই কিন্তু ডিফরেস্টেশনও হচ্ছে। মানে গাছ প্রচুর পরিমাণে কাটা হচ্ছে। যে গাছ আমাদের অক্সিজেন দেয়, যে গাছ আমাদের আবহাওয়াকে ঠান্ডা করে, সেই গাছকেই আমরা ডেভেলপমেন্টের জন্য কেটে ফেলছি। আর যখনই আমরা গাছ কাটবো, তখন তো হিট ওয়েভ হওয়া, টেম্পারেচার ইনক্রিজ হওয়া, মাটির গুণমান নষ্ট হয়ে যাওয়া, এইগুলো তো খুব কমন ব্যাপার হয়ে দাঁড়াবে। দূষণ হওয়া খুব কমন ব্যাপার হয়ে দাঁড়াবে। তারই একটা প্রোডাক্ট হলো এই হিট ওয়েভ। হিট ওয়েভের জন্য দায়ী ক্লাইমেট চেঞ্জ আর গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী হলো প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ। আর এই গ্রিন হাউস গ্যাসগুলো প্রচুর পরিমাণে অ্যাটমসফিয়ারে এসে এত কনসেন্ট্রেশন বাড়িয়ে দিচ্ছে যে পৃথিবীর সারফেসের টেম্পারেচার বা ইন্ডিয়ান সারফেসের টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকছে, আরও পরিমাণে বাড়ছে। এবং তারপরে আসে ডিফরেস্টেশনের জন্য শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ডেভেলপমেন্টের জন্য ডিফরেস্টেশন নয়, এগ্রিকালচার এক্সপ্যানশনের জন্য কিন্তু ডিফরেস্টেশন হয়। এগ্রিকালচার এক্সপ্যানশন বলতে কোনো ফার্মল্যান্ড নেওয়া, কোনো বন্য জমিকে কেটে সেই জায়গায় ফার্মিং করা, সেই জায়গায় এগ্রিকালচারের কিছু করা, বা সেই জায়গায় কোনো ফসল তৈরি করা, এই সমস্ত কিছুই ডিফরেস্টেশনের অঙ্গ। এর সাথে সাথে আপনাকে জানিয়েই রাখি যে ডিফরেস্টেশনে ইন্ডিয়া হলো পৃথিবীর দ্বিতীয় দেশ। 2023-এ দ্য হিন্দু নিউজ পেপারে পাবলিশড একটা আর্টিকেল অনুযায়ী ইন্ডিয়াতে 30 ইয়ার্সে প্রায় 6,68,400 হেক্টরস ফরেস্ট ডিফরেস্টেশনের শিকার হয়েছে। আপনি বুঝতে পারছেন? মানে এত পরিমাণ ফরেস্টকে কেটে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা হয়েছে বা বিভিন্ন কাজে লাগানো হয়েছে, কিন্তু যে পরিমাণ গাছ কাটা হয়েছে সেই পরিমাণ গাছ কিন্তু লাগানো হয়নি, সেই পরিমাণ বৃক্ষরোপণ কিন্তু হয়নি। তাহলে ব্যালেন্স তো বিগড়েই গেছে। ব্যালেন্স যখনই বিগড়বে, যখন নেচারের ব্যালেন্স বিগড়ে যাবে, তখন নেচার তো আমাদেরকে ফল ভোগাবেই। দেখুন, এখনও পর্যন্ত আমি যে আলোচনা করেছি তার প্রত্যেকটাই হিট ওয়েভ এবং টেম্পারেচার ইনক্রিজের কারণ, এবং তারপরে যে ক্ষতিগুলো হয় সেইগুলো। কিন্তু এবার আমি আলোচনা করব যে এর সলিউশন কী হতে পারে। মানে যদি সম্পূর্ণ সলিউশন নাও করা যায়, তাহলে ডে বাই ডে কীভাবে আমরা এই জিনিসটাকে আরও ঠিক করতে পারি, এটার বিরুদ্ধে লড়তে পারি। কিন্তু গ্রিন হাউস গ্যাস এমিশনের ফলে যে প্রভাব আমাদের দেশে বা আমাদের পৃথিবীতে পড়ছে নেচারের ওপর, সেইটাকে একটু হলেও হয়তো আমরা প্রিভেন্ট করতে পারি যদি চাই। যাতে এনভায়রনমেন্টাল পলিউশন না হয়, গাড়ি থেকে কালো ধোঁয়া বাতাসে না মিশতে পারে, তার জন্য গোটা পৃথিবীর সাথে সাথে আমাদের দেশও ইলেকট্রিক ভেহিকেলের দিকে ফোকাস করেছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছেন যে এই ইলেকট্রিক ভেহিকেল চার্জ দিতে হয়, চার্জ থেকে হয় ইলেকট্রিসিটি থেকে হয়। আর আমাদের দেশে প্রায় 60 to 70% ইলেকট্রিসিটি তৈরি হয় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে, যেখানে কয়লাকে পুড়িয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ইলেকট্রিসিটি তৈরি হয়। তাহলে কয়লার তো ধোঁয়া এনভায়রনমেন্টে বেরোচ্ছেই, তাহলে ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি তো এফেক্ট হচ্ছেই। তাই এইটা কিন্তু অ্যাবসলিউট সলিউশন কখনোই হতে পারে না। তাই হয়তো এর থেকে এক স্টেপ আগে গিয়ে আমাদেরকে ভাবতে হবে যে কিভাবে আমরা সোলার এনার্জি থেকে গোটা দেশের ইলেকট্রিসিটি ডিমান্ডকে পূরণ করব, কিভাবে রিনিউয়েবল এনার্জিকে আমরা কাজে লাগিয়ে আমাদের দেশের ইলেকট্রিসিটি ডিমান্ড পূরণ করব, আমাদের যানবাহনকে চালাবো, এবং যাতে জিনিসটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হয় সেই দিকে আমরা ফোকাস করব। দেখুন, গোটা পৃথিবী কিন্তু মহাকাশের সাথে সাথে চাঁদ মঙ্গলেও গেছে। আমাদের দেশও কিন্তু অনেক অ্যাচিভমেন্ট করেছে স্পেস সায়েন্সে। কিন্তু আমাদের দেশ চাইলেও
এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি টেকনোলজি তৈরি করতে পারে। আমাদের দেশকে বড় হতে গেলে অবশ্যই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ডেভেলপমেন্ট করতে হবে, কিন্তু ডেভেলপমেন্ট বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাই দ্য কস্ট অফ এনভায়রনমেন্ট এইটা মেনে নেওয়া সম্ভব নয়। কোনো না কোনোভাবে ইনোভেশন করে টেকনোলজির দিকে ফোকাস করে আমাদেরকে দেখতে হবে যে এনভায়রনমেন্টকে সাস্টেন করে, এনভায়রনমেন্টকে ঠিক রেখে আমরা কীভাবে আরও ডেভেলপমেন্ট করতে পারবো। দেখুন, আলটিমেটলি এই দেশ আপনার আমার সবার, এই দেশকে ভালো রাখা আমাদের দায়িত্ব। আমাদের পরবর্তী প্রজন্ম যদি আরও বেশি গরম অনুভব করে তাহলে কীভাবে তারা সাস্টেন করবে। আমরা আজকে 2050 সালে যেখানে একটা ডেভেলপ নেশনে পরিণত হতে চাই, সেখানে যদি আমাদের ইকোনমি বারবার হোঁচট খায় শুধুমাত্র হিট ওয়েভের জন্য, তাহলে আমরা সেই জায়গায় পৌঁছাবো কী করে? তাহলে যদি আমাদেরকে একটা বড় লক্ষ্য নিতে হয়, সেই লক্ষ্যর যে বাধাগুলো আছে সেই বাধাগুলোকেও আমাদেরকে ঠিক সেইভাবেই দেখতে হবে এবং একটা সলিউশন ড্রিভেন অ্যাপ্রোচ রাখতে হবে। এনভায়রনমেন্টকে নষ্ট না করে কিভাবে আমরা ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিকে ঠিক রাখবো, কিভাবে আমরা গ্রিন হাউস গ্যাস এমিশনকে কমাবো, এবং তার থেকেও দামি আমরা কিভাবে রিনিউয়েবল আর সোলার এনার্জিকে নিজেদের কাজে লাগাবো, সেই নিয়ে ফোকাস করতে হবে। এই ভিডিওটি এত দূর অবধি যদি আপনি দেখেছেন, হয়তো কিছু না কিছু আপনার এই ভিডিওতে ভালো লেগেছে। এরকম নানান রিয়েল লাইফ প্রবলেমস এবং তার সলিউশন নিয়ে আমি এই চ্যানেলে কন্টেন্ট বানাচ্ছি। যদি আপনারও মনে হয় যে আমার কন্টেন্টগুলো কোথাও না কোথাও মানুষের জন্য দরকারি, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আপনার থটসগুলো এই কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমিও বুঝতে পারি যে আপনি কি ভাবছেন। এবং এত দূর ভিডিওটি দেখার জন্য খুব ধন্যবাদ। যদি একবার ভিডিওটি আপনি লাইক আর সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে সেটা আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করবে। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।